রূপশ্রী প্রকল্পের যে অ্যাপ্লিকেশান ফর্ম, সেই অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে পূরণ করবেন সঠিক নিয়ম, এবং রূপশ্রী ফর্মের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কী কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, এছাড়াও আপনারা নতুন ফর্মটি কোথায় পাবেন এবং ফর্মটি ফিল আপ করে কোথায় জমা দেবেন তারই সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। অর্থাৎ রূপশ্রী প্রকল্পের পুরাতন ফর্মটি ফিল আপ করে যদি আপনারা জমা দেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে, কারণ রূপশ্রী প্রকল্পের নতুন ফর্মে কিছু পরিবর্তন করা হয়েছে। সেই নতুন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন তারই সম্পূর্ণ সঠিক ফিল আপ পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেন, কারণ আপনাদের ফর্ম ফিল আপ যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখুন। ভিডিওটি আশা করি আপনারা উপকৃত হবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। এবং যারা আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লাই প্রসেস অফলাইনে আছে, অর্থাৎ ফর্ম ফিল আপ করে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন প্রসেস এখনও চালু হয়নি। তাহলে আপনাদের রূপশ্রী প্রকল্পের জন্য প্রথমে ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটা জেনে নেন। সেই জন্য আপনাদেরকে অনলাইনে www.rupsri.gov.in এই লিঙ্কটা ওপেন করবেন। এই লিঙ্কটা ওপেন করার পর এই ধরনের একটা পেজ আপনাদের এখানে এসে যাবে, রূপশ্রী অনলাইন 2.0। এখানে দেখুন রূপশ্রী অ্যাপ্লিকেশান ফর্ম রিভাইজ, এই অপশানটায় ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। অর্থাৎ এটা রিভাইজ ফর্ম, অর্থাৎ নতুন যে ফর্ম সেই ফর্মটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সেই ফর্মটা প্রিন্ট আউট করে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাচ্ছি। এই ধরনের ফর্ম দেখুন, এখানে রূপশ্রী প্রকল্প লেখা আছে। প্রথমেই দেখুন বলা আছে নেম, এখানে অর্থাৎ যিনি আবেদনকারী তার নামটা লিখতে হবে, অর্থাৎ যিনি প্রার্থী তার নামটা এখানে লিখতে হবে। নামটা কি লিখতে হবে বলা আছে, নাম ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানানটি লিখুন। অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটা এখানে ব্যাংকের অ্যাকাউন্টের অনুযায়ী আপনারা এখানটায় লিখে দেবেন। ব্যাংকের অ্যাকাউন্টে যে স্পেলিং আছে সেই স্পেলিংয়ে নামটা লিখবেন। লেখার পর দেখুন এখানে আছে ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখ। আবেদনকারী যত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটা এখানে ডেট, মাস, ইয়ার এভাবে লিখে দেবেন। এরপরে ডান দিকে আছে প্রপোজ ডেট অফ ম্যারেজ, অর্থাৎ প্রস্তাবিত বিবাহের তারিখ, অর্থাৎ কত তারিখে বিবাহটা হবে সেই বিবাহ তারিখটা এখান থেকে লিখে দেবেন আপনারা। লিখে দেওয়ার পর দেখুন ডান দিকে একটা আছে কালার পাসপোর্ট সাইজ ফটো, এখানে একটা পাসপোর্ট ফটো এখানে পেস্ট করতে হবে। এটা আবেদনকারী অর্থাৎ প্রার্থীর এখানে একটা পাসপোর্ট কালার ফটো পেস্ট করতে হবে। অ্যাড্রেস অফ দি ভেন্যু, অর্থাৎ এখানে যে বিবাহের অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা কোন অ্যাড্রেসে হবে সেই অ্যাড্রেসটা এখান থেকে লিখে দেবেন। যদি বাড়িতে হয়ে থাকে তাহলে বাড়ির অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন যে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার, এখানে আবেদনকারীর বাড়ির নাম্বারটা লিখতে হবে। এখানে টোটাল অ্যাড্রেসটা এখানে আবেদনকারীর হবে, অর্থাৎ প্রার্থীর হবে। বাড়ির নাম্বার লিখবেন। ডান দিকে দেখুন যে জিপি বা ওয়ার্ড, এখান থেকে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে ওয়ার্ডের নাম্বার লিখবেন, এবং গ্রাম পঞ্চায়েত হয়ে থাকলে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। এরপরে রোড বা স্ট্রিট, অর্থাৎ এখানে যদি আপনাদের বাড়ির যে পাশে যে রাস্তা গেছে সেই রাস্তার নামটা লিখে দেবেন। ডান দিকে আছে দেখুন ব্লক এবং মিউনিসিপ্যালিটি, অর্থাৎ ব্লক হলে ব্লকের নাম লিখবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নামটা লিখে দেবেন। তারপর এখানে আছে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটা লিখবেন। ডিস্ট্রিক্টের নাম লিখবেন, পোস্ট অফিস লিখে দেবেন, পিনকোড নাম্বারটা এখানে লিখবেন। এটা সম্পূর্ণ আবেদনকারী লেখা হচ্ছে। এরপর এখানে দেখুন মাদার নেম, অর্থাৎ মায়ের নামটা এখানে লিখবেন। প্রার্থীর মায়ের নাম এখানে লিখে দেবেন। তার নিচে আছে দেখুন ফাদার্স নেম, এখানে প্রার্থীর বাবার নামটা লিখবেন। হচ্ছে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান ঠিকানা, এবং পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা, দুটো লিখে দেবেন। বাঁ দিকে যেটা আছে কারেন্ট অ্যাড্রেস, এখানে বর্তমান ঠিকানাটা অনুযায়ী আবেদনকারী লিখবেন। হাউস নেম, স্ট্রিটের নাম, পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস এইভাবে লিখে দেবেন। সেম ডান দিকে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যদি কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে তাহলে এটা আলাদা লিখবেন, যদি সেম হয়ে থাকলে তাহলে সেম একই এটা লিখে দেবেন। এরপর নিচে দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, স্টেটের নামটা লিখে দেবেন। এরপর পিনকোড নাম্বারটা এইভাবে লিখে দেবেন। কারেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস দুটো এইভাবে ফিল আপ করে নেবেন আবেদনকারীর। এবং নিচে দেখুন আছে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ এখানে আবেদনকারীর একটা ফোন নাম্বার লিখতে হবে, সেটা এখানে আপনারা লিখে দেবেন। এরপরে আছে দেখুন ব্যাংক ডিটেলস, ওটা ব্যাংকের ডিটেলস দিতে হবে। যে অ্যাকাউন্টে রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা
ক্রেডিট হবে সেই অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে লিখতে হবে। প্রথমে আছে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে হবে, অর্থাৎ আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বার, যিনি প্রার্থী তার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। লেখার পরে আইএফএসসি কোডটা লিখে দেবেন, ব্যাংকের আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড, এটা ব্যাংকের পাসবই থেকে আপনারা পেয়ে যাবেন। এমআইসিআর কোডটা এখানে লিখবেন। লেখার পর দেখুন ব্যাংক নেম, এখানে ব্যাংকের নামটা লিখে দেবেন। যদি স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল, যে ধরনের ব্যাংক সে নামটা লিখে দেবেন। নাম লেখার পর ব্রাঞ্চ নেম অর্থাৎ শাখা যেখানে, সেই শাখাটা লিখবেন। ব্রাঞ্চ অ্যাড্রেস, এখানে ব্যাংকটার যে অ্যাড্রেস আছে শাখা, সেই অ্যাড্রেসটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে আছে দেখুন আদার পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে এডুকেশন কোয়ালিফিকেশন, এটা আবেদনকারীর অর্থাৎ যিনি প্রার্থী তার এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে টিক মার্ক দিবেন। যদি প্রাইমারি হয়ে থাকে প্রাইমারি, মাধ্যমিক হলে হয় তাহলে সেকেন্ডারি টিক দিবেন, হাই সেকেন্ডারি হলে হাই সেকেন্ডারি, যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর দেখুন যে ডান দিকে কাস্ট অর্থাৎ কোন জাতি, যদি জেনারেল হয়ে থাকে জেনারেল করবেন এবং এসসি এসটি ওবিসি যেটা আছে সেটা টিক মার্ক দিবেন। এরপরে দেখুন আছে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, ধর্মটা এখান থেকে সিলেক্ট করবেন, হিন্দুজম, ইসলাম, শিখ, বৌদ্ধ, আদার্স, এটা এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে দেখুন নিচের যে বিবরণটা আছে এটা হচ্ছে প্রার্থীর বিবরণ। এরপরে এই প্রথম দিকে যে পোর্শনটা আপনারা ফিল আপ করলেন সেটা প্রার্থীর ডিটেলস ফিল আপ করলেন। এরপরে প্রার্থীর বিবরণ ফিল আপ করতে হবে। এখানে নেম ইন ফুল অর্থাৎ প্রার্থীর নাম এখানে ফুল দিতে হবে, ফুল নামটা এখানে লিখবেন। লেখার পর ডেট অফ বার্থ, জন্ম তারিখটা লিখবেন প্রার্থীর। মাদার নেম, এখানে প্রার্থীর মায়ের নাম লিখবেন। ফাদার্স নেম, এখানে প্রার্থীর বাবার নামটা লিখে দেবেন। ডান দিকে দেখুন কালার পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ রঙিন একটা ফটো এখানে পেস্ট করতে হবে প্রার্থীর, এখানে সেটাকে পেস্ট করে দেবেন। এরপরে দেখুন আছে সেম কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, যেভাবে আবেদনকারী লিখলেন সেইভাবে প্রার্থীর অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। হাউস নাম্বার, রোড, স্ট্রিট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড নাম্বার এবং পার্মানেন্ট অ্যাড্রেসও সেম এটা লিখে দেবেন। এটা হচ্ছে প্রার্থীর ডিটেলসটা বা অ্যাড্রেসটা এখানে দিতে হবে। প্রথমে প্রার্থীর দিবেন, দ্বিতীয়ত যে এই পোর্শনটাতে প্রার্থীর দিবেন। এরপরে নিচের দিকে দেখুন আছে এখানে ডিক্লিয়ারেশন অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড, এখানে একটা ঘোষণাপত্র টিক মার্ক দিতে হবে। প্রথমে দেখুন 1 নম্বরে বলা আছে আই এম আনম্যারিড অর্থাৎ আমি অবিবাহিত, এটা আমার প্রথম বিবাহ, এটা দেওয়া আছে। দ্বিতীয় নম্বরে হচ্ছে মাই ফ্যামিলি ইনকাম নট মোর দেন 1.5 লাখ অর্থাৎ 1.5 লাখের নিচে ফ্যামিলি ইনকাম, এটাও ঠিক সেট করা আছে। 3 নম্বরে দেখুন আছে আই এম রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের মানে আবেদনকারী যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকে তাহলে এটা অর্থাৎ জন্মগ্রহণ করছি তাহলে প্রথম অপশানটায় টিক মার্ক হবে। যদি গত 5 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে তাহলে সেকেন্ড অপশানটি টিক মার্ক হবে, এবং আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই অপশানটায় টিক মার্ক হবে, সেটা আপনারা টিক মার্কটা দিয়ে দেবেন। 4 নম্বরে দেখুন আছে এখানে আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ যিনি আবেদনকারী প্রার্থী তার বয়স 18 বছরের ঊর্ধ্বে, এটা ডিক্লারেশন দিতে হচ্ছে। সেই জন্য এখান থেকে আপনারা জন্ম সার্টিফিকেট চুজ করতে পারেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো ডকুমেন্টস একটা দিতে হবে। তো আপনারা এখানে আধার কার্ডটা টিক মার্ক দেবেন, দেওয়ার পর নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। এটা হচ্ছে আবেদনকারী অর্থাৎ প্রার্থীর। এরপরে 5 নম্বর আছে দেখুন আমার নিজের একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আবেদনকারীর একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই জন্য এই টিক বক্সে টিক দিবেন। 6 নম্বরে দেখুন আমরা হচ্ছে প্রুফ অফ প্রপোজ ম্যারেজ অর্থাৎ বিবাহের প্রমাণপত্রের জন্য 3টে ডকুমেন্টস আপনারা দিতে পারেন। এটা হচ্ছে ম্যারেজ ইনভাইট কার্ড অর্থাৎ বিয়ের নিমন্ত্রণ কার্ড, এবং ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রি ম্যারেজ করতে চাইছেন সেই রেজিস্ট্রি ম্যারেজের নোটিশ সেটাও দিতে পারেন, বা সেলফ ডিক্লারেশন স্বঘোষণাপত্র। তো এখানে আপনারা বিয়ের যদি কার্ড করা থাকে সেই বিয়ের কার্ডের জন্য এই অপশানটা টিক মার্ক দেবেন, ম্যারেজ ইনভিটেশন কার্ড। এরপরে 7 নম্বরে এখানে দেখুন আছে একটা আধার কার্ড নাম্বার, এখানে আপনাকে কনসেন্ট দিতে হবে আধার অথেন্টিকেশনের জন্য। প্রথমে এখানে উপরে আধার কার্ড নাম্বারটা দেবেন, আবেদনকারী অর্থাৎ প্রার্থীর আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে এই কনসেন্টে যে আধার নাম্বার চাইছে সেখানেও আধার নাম্বারটা দিবেন। আধার নাম্বার দেওয়ার পর সিগনেচারের কাছে দেখুন এখানে সিগনেচার অফ দি আধার নাম্বার হোল্ডার, অর্থাৎ আধার নাম্বার যার তার সিগনেচার এখানে প্রার্থী সিগনেচার করতে হবে এবং নিচে তার নামটা লিখতে হবে। সেম একইভাবে দেখুন ওটা ইংরেজি ছিল, এটা বাংলায় আছে। আধার প্রমাণের জন্য সম্মতিপত্র, এখানে বাংলায় আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন এবং প্রার্থীকে সই করবেন, সই করে নিচে প্রার্থীর নামটা বাংলায় লিখে দেবেন। এরপরে 8 নম্বর আছে দেখুন এখানে বলা আছে আমার প্রার্থীর বয়স 21 বছরের বেশি, অর্থাৎ আবেদনকারীর যার সাথে বিয়ে হচ্ছে সেই প্রার্থীর বয়স 21 বছরের বেশি, সেটার একটা ঘোষণাপত্র দিতে হচ্ছে। এখান থেকে তার আধার কার্ডের টিকমার্ক দেবেন, টিকমার্ক দেওয়ার পর এখানে নাম্বারের জায়গায় প্রার্থীর আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে বলা আছে উপরোক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো। এই ঘোষণাপত্রের পর এখানে প্রার্থীর সিগনেচার করতে হবে, অর্থাৎ সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট মানে প্রার্থীর স্বাক্ষর এখানে করতে হবে, বাঁ দিকে যে তারিখ সেই তারিখটা দিয়ে দেবেন। এরপরে যে
পেজে ফর্মের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখুন ফর অফিস ইউজ, এখান থেকে অফিস ইউজ হবে, এখানে আপনারা কিছু করার নেই, এখানে নেম, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেশন নাম্বার, ইনকোয়ারি ডেট, এর সমস্ত বিষয় অফিসের কাজ। এরপরে এখানে দেখুন যে আছে উইকনেস, নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে 5 জনের সাক্ষী লিখতে হবে, প্রথম সাক্ষীর নাম ও ঠিকানা লিখবেন, তারপরে মোবাইল নাম্বার সই করাবেন। এইভাবে 5টা সাক্ষীর নাম ও ঠিকানা লিখে পাশে মোবাইল নাম্বার ও সিগনেচারটা করে নেবেন। এবং নিচে দেখুন আছে ইনকোয়ারি অফিসার 1 এবং 2, এটা অফিসের কাজ, এই জিনিসটা অফিস করবে। এরপরে তার পরের স্টেপে যে পেজটা আছে সেই পেজটা দেখুন আবেদনপত্রের স্বীকৃতিপত্র, এটাও আপনাদের কিছু করার দরকার নেই, আবেদনপত্র যখন আপনারা জমা করবেন সেটা আপনাদেরকে ফিল আপ করে এটা দেওয়া হবে। তো এরপরে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ফর্মের সাথে কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে সেটা জানিয়ে দিই। আপনার ডকুমেন্টস হিসেবে প্রার্থীর রঙিন পাসপোর্ট ফটো এবং প্রার্থীর পাসপোর্ট ফটো, এবং বয়সের প্রমাণপত্র হিসাবে প্রার্থীর ভোটার কার্ড, আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট, এবং প্রার্থীর ভোটার কার্ড, আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট, এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো দিতে পারেন। এরপরে আপনাদেরকে পঞ্চায়েতের একটি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগবে, এবং ইনকামের প্রমাণপত্র হিসেবে পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সেটা আবেদনপত্রের সাথে দিতে হবে। এবং প্রার্থী যে অবিবাহিত সেই অবিবাহিতের জন্য একটা সার্টিফিকেট প্রয়োজন, সেটা আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। সেই অবিবাহিত বা শংসাপত্র আপনাদেরকে এই আবেদনের সাথে দিতে হবে। এবং ম্যারেজ রেজিস্ট্রেশন বা বিয়ের প্রমাণপত্র হিসেবে আপনারা বিবাহের যে ইনভাইট কার্ড, সেই ইনভাইট কার্ডের একটা কপি আপনারা আবেদনের সাথে দিবেন, এবং আবেদনপত্রটি আপনারা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস সহ আপনারা আপনাদের নিকটতম বিডিও অফিসে গিয়ে আপনারা জমা করবেন। জমা করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি অনলাইনে এন্ট্রি হওয়ার পর আপনারা যে ফোন নাম্বারটা দিয়ে থাকবেন সেই ফোন নাম্বারে একটি অ্যাপ্লিকেশন আইডির মেসেজ আসবে। মেসেজ আসার পর আপনারা এই পোর্টালে www.rupasri.gov.in এই পোর্টালে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশনে যাবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনারা এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন ইয়ারটা দিয়ে সাবমিট করে স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কী পর্যায়ে আছে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।